ভিউয়ার্স, রাইট ফর্মস অফ ভার্বের আজকের পার্টটিতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আইএনজি যুক্ত ভার্বগুলোকে সমাধান করতে হয়, তাও আমাদের কথা দেয়া মাত্র 3টা শর্ট টেকনিকের মাধ্যমে। আজকে আমরা এই 3টি শর্ট টেকনিক অ্যাপ্লাই করে রাইট ফর্মস অফ ভার্বে এখন পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন এসেছে তার মধ্যে যতগুলো প্রশ্নের উত্তরে আইএনজি এসেছে তার সবকিছু আমরা সমাধান করে নেব, তাও খুব অল্প সময়ের মধ্যে। আমরা এই টেকনিকগুলো দেখব এবং টেকনিকগুলো দেখার পাশাপাশি সকল বোর্ড প্রশ্নের আইএনজি যুক্ত উত্তর আমরা সলভ করে নেব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে ব্যাপারটি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কিওয়ার্ডস, অর্থাৎ ভার্বের বাম পাশে এই কিওয়ার্ডগুলো যদি আমি দেখি তাহলে অবশ্যই ভার্বটিকে আইএনজি করতে হবে। সেই ক্ষেত্রে সেন্টেন্সটি কোন টেন্সে আছে তা বা অন্য কোনো নিয়ম দেখার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখে নিই সেই সহজ নিয়মটা, যেখানে কিছু কিওয়ার্ড দেখে আমরা সিদ্ধান্ত নেব ভার্বটি আইএনজি হবে। তো প্রথমেই হলো বি ভার্বস, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি অথবা বিন যদি থাকে তাহলে তার পরবর্তী ভার্বকে অবশ্যই আইএনজি করতে হবে। যেমন আই অ্যাম, অ্যাম হচ্ছে একটা বি ভার্ব, তাহলে লার্নটা হয়ে যাচ্ছে লার্নিং। আই অ্যাম লার্নিং। মাথায় কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, তাহলে রাইস ইজ ইটিং না হয়ে রাইস ইজ ইটেন কেন হয়? এটার উত্তর কিন্তু আমরা আগেই বলেছি যে যদি কখনো কোনো সেন্টেন্স পেসিভ ভয়েসে হয় তখন কিন্তু কোনো কিওয়ার্ড দেখার প্রয়োজন নাই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। রাইস ইজ ইটেন যেহেতু পেসিভ ভয়েস, তাহলে এইখানের মধ্যে কোনো কিওয়ার্ড দেখার কোনো সুযোগই নেই। এই জন্য তখন কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কিন্তু অ্যাক্টিভ ভয়েসে কেউ একটা এক্সাম্পল আমাকে দেখাতে পারবেন না যেখানে বি ভার্ব আছে কিন্তু আইএনজি হয় নাই। তাহলে চোখ বন্ধ করে যে কোনো সময় যদি আমরা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে, অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা বি ভার্ব পাই, পরবর্তী ভার্বকে আমরা আইএনজি করে দেব। কিছু এক্সাম্পল দিই, যেমন আই শ্যাল হ্যাভ বিন, ডু না ডুইং, অবশ্যই ডুইং কারণ বিন আছে। আই হ্যাড বিন ডুইং, আই হ্যাভ বিন ডুইং। I am doing, I was doing, he is doing, I will be doing, you are doing, you are doing। তার মানে বি ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই আইএনজি হবে। যেহেতু প্রশ্নগুলো আমাকে লিখে করা হবে, যখনই এই ভার্বগুলো বি ভার্বগুলো ব্যবহার করা হবে আমি সিম্পলি আইএনজি যুক্ত করে দেব। তাহলে আশা করি এই ব্যাপারটা নিয়ে আর খুব বেশি ভাবার কোনো অবকাশ নেই। যখনই আমরা কোনো বি ভার্ব পাবো তখনই আমরা আইএনজি দিয়ে দেব। আর এই কারণে আমরা কিন্তু জাস্ট একটা কথা মনে রেখে 6টা টেন্সের নিয়মগুলো রাইট ফর্মস অফ ভার্বে অ্যাপ্লাই করতে পারলাম। কারণ যখনই কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করবে, যিনি প্রশ্ন করবেন উনি কিন্তু একটা বি ভার্ব আমার প্রশ্নের মধ্যেই লিখে দেবেন, আর তা দেখেই কিন্তু আমি স্ট্রাকচার মনে না রেখেই ভার্বটিকে আইএনজি করে দিতে পারবো। তাহলে এটা খুবই সহজ শর্ট টেকনিক, একটু পরেই তার প্রয়োগটা আমরা দেখতে যাচ্ছি। এরপরে হলো টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন যদি হয় তাহলে অবশ্যই আইএনজি হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আই নেভার থট অফ গোয়িং। তো এখানে কি আছে? একটা অফ আছে। অফ থাকার কারণে, অফ যেহেতু একটা প্রিপোজিশন, তাহলে গটা কি হয়ে যাচ্ছে? গোয়িং হয়ে যাচ্ছে। আবার চলুন এই দুটি নিয়মে আসা বিগত সালগুলোতে যতগুলো বোর্ড প্রশ্ন এসেছে আমরা দেখে নিই। দেখুন এখানে দে আর নট পেইং। কেন? কারণ এখানে একটা আর আছে আর একটা বি ভার্ব, এই কারণে পেইটা হয়ে যাচ্ছে পেইং। তারপরে দেখুন এখানে আছে বাই, তাই হলো বার্নিং। আমরা সম্পূর্ণ প্রশ্ন পড়ছি না। তারপরে এখানে আছে অফ, অফ একটা প্রিপোজিশন, আমাদের শর্ট টেকনিক অনুযায়ী এখানে কি হবে? আইএনজি, অফ ভায়োলেটিং। তারপরে আরো আমরা দেখছি ইন স্পাইট অফ বিং, এখানে বি ছিল, অফ থাকার কারণে বি এর সাথে আইএনজি যোগ হয়ে হলো বিং। আমাদের মনে রাখতে হবে বিং হচ্ছে বি এর আইএনজি যুক্ত রূপ। তারপরে দেখুন এখানে অফ আছে একটা প্রিপোজিশন, তাই হচ্ছে নার্সিং। এরপরে দেখুন এখানে আছে অন একটা প্রিপোজিশন, তাই এখানে হচ্ছে লার্নিং। তাহলে দেখা গেল মাত্র এই দুইটি কথা মনে রাখলাম, বোর্ড প্রশ্নে আসা 7টা প্রবলেম আমরা সলভ করলাম। এই শীটটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেব। তো এইভাবে যদি আমরা আইএনজি পড়ানোর সময় ওই নিয়মে আসা সকল বোর্ড প্রশ্নের উত্তরের সমাধান করে দিই তাহলে
এই ভিডিওগুলো দেখার পরে আপনার একসাথে রুলসও শেখা হবে, টেকনিকও শেখা হবে এবং আলাদা করে বোর্ড প্রশ্নটা পড়তে হবে না। দেখা যাবে সবগুলো বোর্ড প্রশ্নই আমার কিন্তু পড়া হয়ে গেছে। আগে এইভাবে পড়তাম যে ঢাকা বোর্ডের সব প্রশ্ন, এখন আমরা বিভিন্ন বোর্ডের আইএনজি গুলো পড়লাম, তারপরে V2 পড়লাম, V3 পড়লাম আর V1 পড়লাম, তারপরে দেখা গেল একসাথে ঢাকা বোর্ডের সব প্রশ্ন না পড়লেও আমার কিন্তু আলটিমেটলি সবগুলো প্রশ্নের সমাধান হয়ে গেল। তারপরেও আমরা একবার বোর্ড প্রশ্নটা দেখে নেব। এবার চলুন আমরা আরো কিছু কিওয়ার্ডস দেখে নিই। এখানে কিছু ফ্রেজ আছে, ক্লিয়ারলি না দেখলে প্রবলেম নাই, আমি কিন্তু স্লাইডটা দিয়ে দেব। তো একটু পজ করে দেখতে পারেন। উইথ এ ভিউ টু, look forward to, get round to, in addition to, get used to, become used to, be verb used to, very important। শুধু used to থাকলে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু used to আগে যদি কোনো be verb থাকে, আগে বলেছিলাম am is are, was were, be been, এগুলো যদি থাকে used to পূর্বে, তাহলে used to পরের ভার্বটাকে কিন্তু ing করতে হবে। তাহলে এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো শুধুমাত্র এইচএস এর জন্য না, ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। পরীক্ষার আগের দিন হলেও এই রুলসগুলো আপনাকে শিখে যেতে হবে, এই ফ্রেজগুলো আপনাকে মুখস্থ করতেই হবে। আর যদি না করেন তাহলে না করার আক্ষেপ নিয়ে পরীক্ষার হলে বসতে হবে। তাহলে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এটা শুধু আমার ক্লাস না, যে কোনো টিচার বলবে এগুলো মুখস্থ করে ফেলার জন্য। অবশ্যই মুখস্থ করতে হবে, এগুলোর পরে চুপ বন্ধ করে ভার্বের আইএনজি রূপ হবে। তো দেখুন এখানে বলা হচ্ছে উইথ এ ভিউ টু বাইং। উইথ এ ভিউ টু থাকলে কি হয়, যে ভার্ব থাকে তার সাথে আইএনজি হয়, তাই বাই এর সাথে আইএনজি যুক্ত হয়ে হলো বাইং। এবার দেখুন এই দুইটা জায়গাতে কি হয়েছে, এই যে উইথ এ ভিউ টু আছে এই জন্য কি হচ্ছে গিভিং আইএনজি যুক্ত ভার্ব। এখানে উইথ এ ভিউ টু থাকার কারণে হচ্ছে কন্ট্রোলিং ঢাকা বোর্ড 2017 যে নাম্বার প্রশ্ন। তো প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিন্তু কোন বোর্ডে কখন এসেছিল তা কিন্তু লেখা আছে। তাহলে এগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। এবার হচ্ছে এই ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো যখন থাকে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। এটাও খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, যে কোনোভাবেই হোক ওয়ার্ডগুলো আজকে হোক কালকে হোক মুখস্থ করতেই হবে। তাহলে আজকেই যেন আমরা মুখস্থ করে ফেলি। এই ওয়ার্ডগুলো যদি থাকে চোখ বন্ধ করে আইএনজি হবে। কিছু ওয়ার্ডের নিচে আমি আন্ডারলাইন করে দিয়েছি, এগুলার পিছনে টুও হতে পারে, আইএনজিও হতে পারে। তো যাই হোক, আমরা যেহেতু এইচএস এর জন্য শিখছি, খুব সহজভাবে আমরা শিখলাম যে এগুলোর পরে কি হবে, আইএনজি যুক্ত ভার্ব হবে। আর আমরা অ্যাডভান্স ক্লাসের মধ্যে এ নিয়ে বিস্তারিত হয়তো আমরা আলোচনা করব এই নিচের ভার্বগুলো নিয়ে। এখন আপাতত মনে রাখি এই ভার্বগুলো যদি হয় তখন অবশ্যই পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে। যেমন এখানে কনসিডারিং হওয়ার কারণে এখানে কি হচ্ছে, বাইং হচ্ছে। কনসিডার হোক, কনসিডার্ড হোক আর কনসিডারিং হোক, মূল ওয়ার্ডটা কিন্তু কনসিডার, আর কনসিডার হলে পরের ওয়ার্ড কি হয়, আইএনজি হয়। এরপরে দেখুন এনজয়, এনজয় থাকার কারণে এখানে কি হচ্ছে, সিইং হচ্ছে। এবার দেখুন আরো কিছু বোর্ড প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। এই জায়গাতে আছে হেট। তো যখন হেট থাকে তখন কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। এই যে দেখুন এখানে স্লিপিং হচ্ছে, মাইন্ড থাকার কারণে টেকিং হচ্ছে, স্টার্ট থাকার কারণে ফলোইং হচ্ছে। তো দেখা গেল কত সহজ, আমরা অনেক কঠিন করে পড়ি, আমরা এত কঠিন করে পড়ার কিছুই নেই। আমাদের এই কিওয়ার্ডগুলো যদি থাকে আমাদের কাজগুলো খুব সহজ, কিওয়ার্ডগুলো মুখস্থ করবো, বাম পাশে থাকলে আইএনজিটা আমরা যোগ করে দেবো, দ্যাটস ইট। এবার আরো একটা বিষয়, পসেসিভ কেস। তো পসেসিভ কোনগুলো, আমার, তোমার, তার, এগুলোর ইংরেজি। যেমন মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস। এই শব্দগুলো যদি ভার্বের আগে পাই তাহলে ভার্বের পরে অবশ্যই অবশ্যই আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম হি ইজ কামিং, হি ইজ কামিং। যেহেতু হি ইজ একটা পসেসিভ আর পসেসিভের পরে ভার্বের সাথে হয় আইএনজি, তাই আমরা আইএনজি যুক্ত করে দিলাম। ওয়াইল এর পরে যদি ভার্ব আসে, ভার্ব আসার সাথে সাথেই তার সাথে কি হবে, আইএনজি হবে। যেমন এখানে দেখা যাচ্ছে ওয়াইল থাকার কারণে আমি আইএনজি করে দিলাম। এবার আরো কিছু ব্যাপার আমাদের দেখতে হবে। এবার এই এক্সাম্পলটা দেখুন, এখানে কিন্তু ওয়াইল আছে আর ওয়াইল থাকার কারণে ভার্বের সাথে আইএনজি হচ্ছে, তাহলে ওয়াইল ক্রসিং। এখন এই জিনিসগুলোকে একটু মুখস্থ করতে হবে। নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট দ্যাট টাইম, এট প্রেজেন্ট, স্টিল, লুক, লিসেন, হারি। এরকম আরো কিছু ওয়ার্ড যদি আমরা পাই পরবর্তীতে আমরা যোগ করতে পারবো, প্রবলেম নেই। আপাতত এই ওয়ার্ডগুলো ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করলাম। এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থাকে বুঝতে হবে এই বাক্যগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। সেক্ষেত্রে শুধু আইএনজি করলে হয় না, পাশাপাশি একটা এম ইজ আরও যোগ করতে হয়। তাহলে আই এম লার্নিং টু টেক থিং ইজি নাও। আচ্ছা, এবার দেখুন ওয়াইল এর পরে যদি
সাবজেক্ট থাকে তখনও আইএনজি হয়, তবে ব্যাপার হচ্ছে একটা ওয়াজ বা ওয়ার বা এম ইজ আর যোগ করতে হয়, সেটা হচ্ছে অর্থ অনুসারে। আগে আমরা পড়েছিলাম, একটু আগে আমরা বলেছিলাম যে ওয়াইল এর পরেই যদি ভার্ব চলে আসে, আমি একটু দেখাচ্ছি বিষয়টাকে এইভাবে, যে ওয়াইল এর পরে সরাসরি ভার্ব চলে আসলে সরাসরি আইএনজি হবে, কোনো ওয়ার্ড আর যোগ করতে হবে না। কিন্তু ওয়াইল এর পরে যদি কোনো সাবজেক্ট আসে, এই যে ওয়াইল এর পরে একটা সাবজেক্ট আসলো, সেক্ষেত্রেও আইএনজি হবে, কিন্তু সাবজেক্ট আসার কারণে তারপরে একটা ওয়াজ বা ওয়ার যোগ করতে হবে। তো দেখুন এখানের মধ্যে ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, খুব ভালো করে জিনিসটা খেয়াল রাখতে হবে। ওয়াইল এর পরে সরাসরি ভার্ব হলে সরাসরি আইএনজি, আর ওয়াইল এর পরে সাবজেক্ট থাকলে তারপরে অবশ্যই ভার্বকে আইএনজি করব, কিন্তু তার আগে একটা ওয়াজ বা ওয়ার বা এমইজার আমরা অর্থ অনুসারে যোগ করে দেব। এবার আমরা এই রুলসটি বোঝার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে যদি ইজ ওয়াজ থাকে এবং তারপরে কোনো সিচুয়েশন বর্ণনা করা থাকে, খুব সহজে যদি বলি আসলে এটা কোনো বিষয় না, ছোট ছোট আবহ বাক্য বলা হয়। যেমন কোনো একটা অবস্থা বা সিচুয়েশন, অথবা এভাবে বলা হলো যে এটা খুবই উত্তপ্ত একটা দুপুর, এটা শীতকাল, কুকুর ডাকছে, ইত্যাদি ইত্যাদি, এরকম আবহ বাক্য যদি তৈরি করা হয়, ছোট একটা বাক্য তৈরি করা হয়, তার প্রেক্ষিতে একটা বড় বাক্য আসে, সাধারণত সেই বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং সেক্ষেত্রে আমরা এম ইজ আরও যোগ করি এবং আইএনজিও যোগ করি। এতক্ষণ ধরে আমরা দেখলাম যে কিওয়ার্ডগুলো থাকলে কিভাবে ভার্বগুলো আইএনজি হচ্ছে, এবং বিষয়টা খুব সহজ, এই কিওয়ার্ডগুলো থাকলে ভার্বগুলো আইএনজি হবে। কিন্তু যখন এই কিওয়ার্ডগুলো না থাকে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ভার্বটা নন ফাইনাইট হয়ে যায়। তো আমি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, বিষয়টা কঠিন হয়ে যাবে, আমি সহজভাবে ভিন্নভাবে বর্ণনা করব। তবে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের উপর যদি কারো জানার আগ্রহ থাকে তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা এই ক্লাসটি দেখে নিতে পারেন। তো আমরা এই জটিল কনসেপ্টটা অ্যাভয়েড করে একটা সহজ পদ্ধতিতে এই জিনিসটা বুঝাবো, যেখানে নন ফাইনাইট ভার্ব বোঝার প্রয়োজন নাই। আমরা দেখব কোনো বাক্যাংশে যদি একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অথবা পাস্ট ফর্ম থাকে, অথবা কোনো অক্সিলারি ভার্ব থাকে, মানে আমাকে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেয়া আছে এই ভার্বটা ছাড়াও বাক্যের মধ্যে আর কোনো প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম অথবা যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে, তাহলে 80% ক্ষেত্রে আমার ব্র্যাকেটের ভার্বটা কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। তো সহজ এক্সাম্পলটা দেখি। দেখুন আমি F নাম্বার প্রশ্ন যখন সলভ করেছি যে কোনোভাবে, সেখানে আমি এই ভার্বটাকে স্লপস করেছি। তো স্লপস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো দেখুন একটা V1 কিন্তু চলে এসেছে। আমরা জানি কোনো V1 অথবা V2 অথবা কোনো অক্সিলারি ভার্ব যদি বাক্যের কোনো একটা অংশে চলে আসে, তাহলে আর যে ভার্বটা থাকে 80% ক্ষেত্রে সেটা কি হয়, আইএনজি হয়। আমরা ধরে নিচ্ছি আইএনজি হবে। তাই দেখেন এই ভার্বটা কি হয়েছে, আইএনজি হয়েছে। আমাদের কোনো অর্থ বোঝার প্রয়োজন হচ্ছে না আপাতত। দেখুন এই জায়গাতে ট্রাভেল একটা কি ভার্ব। তো ট্রাভেল একটা ভার্ব, ভার্বের কোন ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো যদি একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব থাকে এছাড়াও পরে আরেকটা ভার্ব থাকে, তখন সেই ভার্বটা কিন্তু আইএনজি হয়। তো দেখুন এই জন্য এখানের মধ্যে ক্লাইম্বিং হচ্ছে। ওকে, 80% ক্ষেত্রে এই সহজ নিয়মটা হয়ে যায় যে আমি দেখা গেল আমাকে ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব দেওয়া আছে এছাড়াও বাক্যের যে কোনো একটা জায়গাতে কোনো একটা অক্সিলারি ভার্ব অথবা প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের পাস্ট ফর্ম, এই তিনটার মধ্যে কোনো একটা আছে, তাহলে ব্র্যাকেটের ভার্বটা অবশ্যই কি হতে পারে, আইএনজি হতে পারে। এখন এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে রেখেছি যে টু অথবা V3ও কিন্তু হতে পারে, তবে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, 20%। ওকে, তো টু কখন হতে পারে এরকম ক্ষেত্রে, বা V3 কখন হতে পারে, সেটা আমরা V3 রাইট ফর্মস অফ ভার্বের ভিডিও এবং V1 এর উপর রাইট ফর্মস অফ ভার্বের ভিডিওতে দেখে নেব। এখন আমরা আপাতত ধরে নিচ্ছি যে বাক্যাংশের মধ্যে যদি আর কোনো V1 V2 অথবা অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অন্য ভার্বটি আইএনজি হবে। এবার আমরা আরো একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। দেখুন এই যে একটা বাক্য, এই বাক্যের মধ্যে কিন্তু একটা কি আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, V1 আছে। তাহলে একটা V1 থাকলে অন্য ভার্বগুলো কি হয়, আইএনজি যুক্ত হয়, কখনো কখনো টু হয়। আমরা ধরে নিচ্ছি যে আইএনজি হবে, আমরা দুটাতেই কি করলাম, আইএনজি যোগ করে দিলাম, ভেরি সিম্পল। এবার দেখুন এই জায়গাটিতে আমাদের কিন্তু হিয়ার পরে কমিটেড একটা V2 আছে, তাহলে আরো একটা ভার্ব আমি এখানে পাচ্ছি, সেই ভার্বটিকে আমরা কি করলাম, আইএনজি যোগ করে দিলাম, তখন কিলিং হয়ে গেল। আচ্ছা, এবার দেখুন এই জায়গাতে অ্যারেঞ্জড একটা ভার্ব আছে। এখন আরেকটা ভার্ব যেহেতু এখানের মধ্যে আসলো,
এখন আমরা contain কে বানিয়ে দিলাম containing। এবার দেখুন এই বাক্যে কিন্তু একটা ভার্ব স্টাডিজ এমনিতেই আছে, তাহলে অন্য ভার্ব হচ্ছে উইশ, তার সাথে আমরা যোগ করলাম উইশিং। তাহলে দেখেন এখানে আমরা আইএনজি যোগ করে উইশিং করে দিলাম। আমাদের দুইটা শর্টকাট কিন্তু শেষ। একটা হচ্ছে কিছু কিওয়ার্ড, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। আরেকটা ব্যাপার হচ্ছে নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে, যাকে আমি সহজ করে বললাম, একই বাক্যাংশের মধ্যে যদি আর কোনো V1 অথবা V2 অথবা কোনো অক্সিলারি ভার্ব পাই, তাহলে অন্য ভার্বটি 80% ক্ষেত্রে আইএনজি যুক্ত হয়। যে 20% ক্ষেত্রে অন্য কিছু হয় তা পরবর্তী পার্টগুলোতে আমরা দেখব। এখন আমরা জটিলতা বাড়াচ্ছি না, তাই এতটুকুই আমরা বললাম যে এইভাবে যদি একটা ভার্ব থাকা সত্ত্বেও আর একটা ভার্ব আমরা পাই, সেই ভার্বটাকে সিম্পলি আমরা আইএনজি করে দেব। এখন লাস্ট যে ব্যাপারটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যদি আমি কোনো কিওয়ার্ড না পাই এবং এরকম আর কোনো ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি অর্থ অনুযায়ী সমাধান করব। তো অর্থ দিয়ে আমরা কিভাবে আসলে সলভ করব, সেক্ষেত্রে চারটা বাক্য আমার মুখস্থ করতে হবে। আই এম ডুইং, আমি করছি। আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। আই উইল বি ডুইং, আমি করতে থাকবো। এখন আমি যদি দেখি কোনো বাক্যের মধ্যে কোনো কিওয়ার্ড নেই এবং দ্বিতীয় ভার্বও হয় নাই, সেক্ষেত্রে আমি দেখব অর্থ কি। অর্থ যদি এভাবে মিলে যে আমি করছি এমন টাইপের বাংলা বাক্যের সাথে মিলে, তাহলে আমি করছি ইংরেজি যেমন হবে, যেমন ধরুন কোথাও আমি প্যাসেজ পড়ে বুঝলাম এখানে হবে তারা খেলছে। তো তারা খেলছে এটা কার সাথে মিলে? আমি করছি। তো আমি করছি বলতে গেলে বলতে হয় কি আই অ্যাম ডুইং, তাহলে তারা খেলছে হবে দে আর প্লেইং। এভাবে অর্থ অনুযায়ী আমরা চেঞ্জ করব। তারপরে ধরুন কোনো জায়গাতে এইভাবে আসলো যে তারা খেলছিল, তাহলে আমি করছিলাম বলতে গেলে বলি ওয়াজ ডুইং, তাহলে তারা খেলছিল, তাহলে তারার ক্ষেত্রে তো দে ওয়াজ হবে না, হবে দে ওয়্যার, তাহলে হবে দে ওয়্যার প্লেইং। তাহলে দেখুন আমরা যদি এই প্রবলেমটা সলভ করি, ওয়ান নাইট দ্য এন্টায়ার ভিলেজ ওয়াজ স্লিপিং, একদিন সম্পূর্ণ গ্রাম ঘুমাচ্ছিল। দ্য বয় বায়াজিদ বুস্তামি ওয়াজ বিজি ইন স্টাডি, বায়াজিদ বুস্তামি পড়াশোনাতে ব্যস্ত ছিল। তারপরে কি তার মা ঘুমাচ্ছিলেন, এমনটাই হবে। তো তার মা ঘুমাচ্ছিলেন, আমি করছিলাম আই ওয়াজ ডুইং, আমার মা করছিলেন মাই মাদার ওয়াজ ডুইং, তাহলে আমার মা ঘুমাচ্ছিলেন মাই মাদার ওয়াজ স্লিপিং, তাহলে তার মা ঘুমাচ্ছিলেন হিজ মাদার ওয়াজ স্লিপিং। এইভাবে করে আমরা কি করব? অর্থের পরিবর্তন করব। এবার দেখুন এই তিনটা টেকনিক ব্যবহার করে আমরা কিন্তু মুখে বলছি না, বরং প্রমাণ করে দেখিয়েছি যে আপনি আপনার বোর্ড প্রশ্নগুলো ওপেন করুন। আশা করি 2016 সাল থেকে ধরে 2020 সাল পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্নে রাইট ফর্মস অফ ভার্বের প্রশ্ন এসেছিল, সেখানে যতগুলোর উত্তর আইএনজি হয়েছিল, সবগুলোই কিন্তু আমি আমার তিনটা টেকনিক দিয়ে ব্যাখ্যা করেছি। এখন আপনি বলতে পারেন যে এমনও তো প্রশ্ন আসতে পারে যা এটা দিয়ে ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, আসতে পারে, কিন্তু আগে আমরা এত রুলস পড়েও তো যতগুলা ভার্বে আইএনজি হতো তার 50%ও পারতাম না। এখন আশা করি এই নিয়মটার কারণে আমরা আরো সহজে সলভ করতে পারবো। তবে আরো কেউ হয়তো আরো সহজভাবে একটা সময় সলভ করার ট্রাই করবে এবং সেটাতে আমাদের সবার উপকারও হবে। আমরা সব সময় নতুনত্বকে ওয়েলকাম জানাবো। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ক্লাসটি দেখলেন, যদি আপনার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরবর্তী পার্টে রাইট ফর্মস অফ ভার্বের। সেই পর্যন্ত আপনারা অনেক ভালো থাকুন, বেশি করে প্র্যাকটিস করতে থাকুন।